স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম এবং নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবী এবং ডাক্তার মাহমুদুল সহ বিতর্কিতদের দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। যুব অধিকার পরিষদের ব্যানারে এই কর্মসূচির পর বিক্ষোভকারীরা দুদক চেয়ারম্যানের কাছে সরকারের অভ্যন্তরে যে কোনো দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স থাকার দাবি তোলেন। পরে ব্রিফিংয়ে দুদক জানায়, দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বেলা 11টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় মার্চ টু দুদক কর্মসূচি। যুবক অধিকার পরিষদের ব্যানারে এই কর্মসূচি থেকে সরকারের উপদেষ্টাদের যেসব পিএস, এপিএস এবং ব্যক্তিগত কর্মকর্তা দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়। মিছিলটি সেগুনবাগিচা দুদকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন। প্রায় একই ধরনের অভিযোগ তোলা হয় স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। সরকারের উপদেষ্টারা যদি এই অবাধ দুর্নীতির তারা সহযোগিতা করতে থাকে, তাহলে আমরা একটাই দাবি জানাবো, এই উপদেষ্টাদেরকে অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি নিতে হবে। বিক্ষোভকারীদের প্রতিনিধি দল পরে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে বলেন, যারা দুর্নীতিতে জড়িয়েছেন তারা জুলাই অভ্যুত্থানকে বিতর্ক করতে চাইছেন। যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস, এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এনসিপির বিভিন্ন তানভীর নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়েই 400 কোটি টাকা মেরে দিচ্ছে। 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা চাই এই সরকার দুর্নীতিমুক্ত একটা সরকার হোক। সেজন্য আমরা দুদক চেয়ারম্যান মহোদয়কে বলেছি, যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনেন। বিকেলে ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, এসব বিষয়ে গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। দুইজন উপদেষ্টার এপিএস, পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন, সেই বিষয়ে কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। যাদের অবহেলায় চুরি হয়েছিল রিজার্ভ, তাদের হাতেই আবার তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের অর্থ খোয়ানোর অপরাধে যাদের সাজা হওয়ার কথা ছিল, তারাই এখন বসেছেন কেন্দ্রীয় ব্যাংকের নীতি বিভাগ, ব্যাংক সুপারভিশন ও মানব সম্পদ সহ স্পর্শকাতর বিভাগের শীর্ষ পদে। বিশ্লেষকরা বলছেন, দুষ্কৃতকারীদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া দুঃখজনক। আর এই বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে চুরি হয় রিজার্ভের অর্থ। আর হ্যাকারদের চুরি করার সুযোগ দেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা দীপঙ্কর কুমার চৌধুরী। আরেক কর্মকর্তা মেজবাউল হক। তার বিরুদ্ধে অভিযোগ, রিজার্ভ চুরির ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংককে অবহিত না করে গোপনে বিদেশি দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে ব্যাংকের সুরক্ষিত আইটি রুমে নিয়ে আলামত নষ্ট করানোর। এছাড়াও তদন্ত সংস্থার প্রতিবেদনে নাম আসে সাবেক কর্মকর্তা শুভঙ্কর সাহা, SM রেজাউল করিম, GM আবদুল্লাহ সালেহীন, শেখ রিয়াজউদ্দিন, এখলাস উদ্দিন সহ সাবেক গভর্নর আতিউর রহমানের। এদিকে একই ঘটনায় জড়িত প্রমাণ হওয়ায় সাজা হয় ফিলিপাইনের ব্যাংক RCBCর তৎকালীন ম্যানেজার মায়া দেগোইতোর। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এখন কে কোথায়? আতিউর রহমান মেয়াদ পূর্তির আগেই চাকরি হারালেও বাকিদের অনেকেই বিদায় নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের চাকরির সব সুযোগ সুবিধা নিয়েই। আর সে সময়ে এই অপরাধে বাকি যারা জড়িত ছিলেন তারাই আবার এখন বহাল হয়েছেন আরও গুরুত্বপূর্ণ পদে। নির্বাহী পরিচালক মেজবাউল হক রয়েছেন গুরুত্বপূর্ণ 9টি বিভাগের প্রধানের দায়িত্বে। আর যার অবহেলায় চুরি গেল রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার, সেই দীপঙ্কর চৌধুরী পদোন্নতি পেয়ে এখনও বহাল তবিয়তে ব্যাংকের আইটি বিভাগে। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকে ন্যাক্কারজনক ঘটনার যারা জন্ম দিয়েছিল তাদের ওপরই অন্তর্বর্তী সরকারের আস্থা রাখার ঘটনা দুঃখজনক।
প্রমোশন বা যে প্রক্রিয়াটা যারা করে তারা হয়তো ওর সাথে বেনিফিশিয়ারি। যাদেরকে দেশ ত্যাগ করার জন্য নিষেধাজ্ঞা দিচ্ছে তাদেরকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা দরকার ছিল, অথবা এইসব ইম্পর্টেন্ট জায়গা যেখানে আলামত মোসা বা ইনভলভ অ্যাক্টিভিটিস ইনফোর্স করার মতো জায়গা যেখানে নাই সেই সব জায়গায় তাদেরকে সরায় রাখা, এটা আমি মনে করি। বিতর্কিত এসব কর্মকর্তার বিরুদ্ধে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা আছে। রিজার্ভ চুরির তদন্তে যাদের নাম এসেছে তারাই এখন বসেছেন গুরুত্বপূর্ণ পদে। এ বিষয়ে ক্ষুব্ধ কর্মকর্তারা জানান, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যদি মানব সম্পদ বিভাগ সহ গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন তাহলে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা মারাত্মকভাবে নষ্ট হতে পারে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সব সংস্কার ইস্যুতে একমত হতে হবে, এটা বাকশালী চিন্তা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত এর বাইরে সংস্কারের সুযোগ নেই, আর কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ছিলেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ দলের 10 সদস্য। বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। সংস্কারের নামে ভোট পেছানো মেনে নেবে না দেশের জনগণ। সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না। কিন্তু এমন কোনো সংস্কারের জন্য যেন কালক্ষেপণ না হয়, যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করে যে আমরা কি আবার নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা, এই ধরনের প্রশ্ন আসে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বড় সংস্কারগুলোর জন্য জনগণের ম্যান্ডেট দরকার। তুলে ধরেন দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের গুরুত্ব। সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে, এটা একটা বাকশালী চিন্তা। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে হবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের যেসব সুপারিশে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা এতদিনেও কেন জাতিকে জানানো হচ্ছে না, এমন প্রশ্নও রাখেন বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেতে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে 29 এপ্রিল সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর ছিলেন সাবেক এই প্রধান বিচারপতি। বলেন, শুধু খায়রুল হক নয়, বিচার বিভাগ থেকে দলকানা ও দুর্নীতিবাজ বিচারপতিদের অপসারণ ও গ্রেপ্তারে আইন মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগের অভাবে দেশবাসী ও আইনজীবী সমাজ হতাশ ও ক্ষুব্ধ। দ্রুতই জুলাই সনদ তৈরিতে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সাথে বৈঠকে নির্বাচন ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয় বলে মত দিয়েছে গণসংহতি আন্দোলন। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো দ্বিমত আছে তা নিয়ে জনগণের কাছে যেতে বলেছে তারা। আর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের সমন্বিত রোডম্যাপের উপর জোর দিয়েছে জেএসডি। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে গণসংহতি আন্দোলন। শুরুতে কথা বলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জানান, দ্রুত জুলাই সনদ তৈরিতে আশাবাদী কমিশন। জোর দেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার উপর। বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট তা মোকাবেলা করার একটি চেষ্টা, শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়। সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। ঐকমত্য কমিশনের সাথে 4 ঘণ্টা বৈঠক শেষে সংস্কার ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। যেসব প্রশ্নে ঐকমত্য হচ্ছে সেটাই জাতীয় সনদ। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। পরে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক হয় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির। নির্বাচন যাতে দিলে না হয়, প্রলম্বিত না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক।
কিন্তু এই দুটো নির্বাচনকে একসাথে করতে চাই আমরা। প্রথম অংশে আমার সংবিধান সংস্কার হবে, তারপর রেগুলার গভর্নমেন্ট হিসেবে কাজ করবে। 166টি প্রস্তাবের মধ্যে 121টির সাথে একমত, 17টির সাথে ভিন্নমত এবং 28টির সাথে আংশিক মত দিয়েছে জেএসডি। আমরা বলছি অর্থ বিল এবং আস্থা ভোট। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত সরকারের সময় অনিয়ম ও চরম দুর্নীতির কারণেই বর্তমানে কিছু লোডশেডিং হচ্ছে, এমন দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ ফাউজুল কবির। সংবাদ সম্মেলনে তিনি জানান, সঞ্চালন লাইনে কারিগরি সমস্যার কারণে শনিবার খুলনা ও বরিশাল অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাকআউটের ঘটনা ঘটে। গরমকালে বেড়ে যায় বিদ্যুতের চাহিদা। বর্তমানে সারা দেশে এর চাহিদা রয়েছে 18,000 মেগাওয়াট, বিপরীতে উৎপাদন 16,000 মেগাওয়াট, ঘাটতি রয়েছে যেখানে 2,000 মেগাওয়াট। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এবং কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেয় প্রায়ই লোডশেডিং করতে হচ্ছে বলে জানান বিদ্যুৎ উপদেষ্টা, যা সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে। ওই যে শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং সমানভাবে করতে হবে। তো যাই হোক, আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে। এদিকে এক সংবাদ সম্মেলনে খুলনা ও বরিশালে শনিবার ব্ল্যাকআউটের ব্যাখ্যা দেন বিদ্যুৎ উপদেষ্টা। আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইনে সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে, দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। ব্যাপক যে দুর্নীতি হয়েছে এই যে ট্রান্সমিশনে বিভিন্ন যে নিম্নমানের যে পণ্য করছে, এগুলোর কারণেই কিন্তু এগুলো বেশি হচ্ছে। ব্ল্যাকআউটের ঘটনায় 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেই কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে 7 কার্যদিবস সময় দেওয়া হয়েছে। কমিটির প্রদান করা হয়েছে। এটা শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত 20,000 কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাইকোর্টে দাখিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রিপোর্টে 17,777 জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারার ঘটনায় রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়েছে। সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করে মন্ত্রণালয়। তবে প্রতিবেদনে শাস্তির সুপারিশ করলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি। পরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়া হয়েছে কি না এবং তাদের যাওয়ার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন 27 আগস্টের মধ্যে জানাতে বলেছে উচ্চ আদালত। পটুয়াখালীতে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো জুলাই আন্দোলনে শহীদের কন্যা লামিয়া। জানা যায় ঢল নামে মানুষের। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ধর্ষণ মামলা দ্রুত বিচার হলে জীবন দিতে হতো না লামিয়াকে। আর 90 দিনের মধ্যে বিচার নিশ্চিতের দাবি এনসিপি নেতা সার্জিস আলমের। 18 মার্চ ধর্ষণের শিকার হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লামিয়া। বিচারের আশায় দিন গুনতে গুনতে টানেন নিজের জীবনের ইতি। পটুয়াখালীর দুমকির নিভৃত গ্রাম রাজগঞ্জে লামিয়ার মরদেহ পৌঁছায় সন্ধ্যার পর। জানা যায় অংশ নিতে ঢল নামে সাধারণ মানুষের। প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জুলাই আগস্ট আন্দোলনের লক্ষ্য অর্জন হয়নি, নারীরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। বিচার প্রক্রিয়া দীর্ঘ না হলে এই পরিণতি দেখতে হতো না। তার উপর উৎপীড়নের সেই বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হলে আজকে হয়তো তার জীবনটি চলে যেত না। তার এই যে মৃত্যু, এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে জন্য 5ই আগস্টের যে মহাবিপ্লব ঘটলো সেটা তো কিছু না, সেটা হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আসিয়া লামিয়ার মতো আর কেউ যাতে এমন নৃশংসতার শিকার না হয় সেজন্য 90 দিনের মধ্যে বিচার নিশ্চিতের দাবি জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের। আমাদের বোন আসিয়া লামিয়ার মতো আর কোনো বোনকে হারাতে চাই না। এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে 90 দিনের যে সময় তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। পরে বাবার কবরের পাশে সমাহিত করা হয় লামিয়াকে। গত 18 মার্চ পটুয়াখালীর রাজগঞ্জ এলাকায় বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন জুলাই আন্দোলনে শহীদের কন্যা লামিয়া।
এ নিয়ে হতাশার মধ্যে ছিলেন এই কিশোরী। শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুরের শেখের টেক এলাকায় ভাড়া বাসায় আত্মহননের চেষ্টা করেন তিনি। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেট থেকে রপ্তানি বাণিজ্যে রচিত হলো ইতিহাস। স্বাধীনতার পর উত্তর পূর্বের এই জনপদ থেকে ইউরোপের উদ্দেশ্যে উড়াল দিল কার্গো ফ্লাইট। প্রথম ফ্লাইটে স্পেনের উদ্দেশ্যে 66 টন গার্মেন্টস পণ্য রপ্তানি করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর চ্যালেঞ্জ মোকাবিলায় নবযাত্রার সূচনা হলো। রপ্তানি বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রপ্তানি ব্যয় কমানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর এই পদক্ষেপ নিল বাংলাদেশ। আমাদের সক্ষমতা বৃদ্ধি করা, ব্যবসায়িক প্রবৃদ্ধি আনা এবং আমাদের খরচ কমানো, এটাই আমাদের পরিকল্পনা। এই উদ্দেশ্যে আমরা আজকে সিলেট দিয়ে শুরু করলাম, এরপর আমরা চিটাগাং দিয়ে আগাবো এবং সামগ্রিকভাবে ঢাকা, চিটাগাং, সিলেট দিয়ে আমাদের এই সক্ষমতা বৃদ্ধি করার সাথে সাথে আমাদের খরচ কমানো। টাঙ্গাইলের ধনবাড়িতে পাঠাগারকে নাস্তিক তৈরির কারখানা আখ্যা দিয়ে মামলা ও বই লুটপাটের অভিযোগ উঠেছে খেলাফত মজলিসের নেতা কর্মীদের বিরুদ্ধে। দলটির নেতার দাবি, ওই পাঠাগারে এক যুবক ধর্মের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় সন্দেহজনক বই উদ্ধার করে প্রশাসনে জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত পাঠাগার কর্মীরা। টাঙ্গাইলের ধনবাড়ি পৌর শহরের মাসাটিয়া এলাকার অভয়ারণ্য পাঠাগার, যা বহু বছর ধরে স্থানীয়দের মাঝে ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের আলো। পাঠাগারটিকে নাস্তিক তৈরির কারখানা অভিহিত করে ফেসবুকে হামলার ঘোষণা দেন ইসলামপন্থী দল খেলাফত মজলিসের এক নেতা। এরপর গেল 24 এপ্রিল রাতে 20 থেকে 25 জনের একটি দল সেটিতে হামলা ও লুটপাট চালায়। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন লেখকদের 4 শতাধিক বই 5টি বস্তায় ভরে নিয়ে যায় তারা। ওনারা কি করলো, কয়েকগুলো বস্তায় ওটা নিয়ে চলে গেল আর কি। শিক্ষামূলক পাঠাগারে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা নিন্দনীয় বিষয়। হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করলেও পাঠাগার থেকে সন্দেহজনক বই উদ্ধার করে প্রশাসনের কাছে জমা দেওয়ার দাবি খেলাফত মজলিসের নেতার। বাকবিতণ্ডা কিংবা হুমকি দামকি কোনো ঘটনা ঘটেনি। ইসলাম বিদ্বেষ এবং বিভিন্ন ধর্ম নিয়ে যারা কটূক্তি করে তাদের বইগুলো আমরা পাই, তৎক্ষণাৎ আমরা সেই বইগুলো নিয়ে সরাসরি আমাদের ইউনো মহোদয়ের নিকট হস্তান্তর করি। আর নানান হুমকিতে আতঙ্কে রয়েছে পাঠাগার কর্তৃপক্ষ। হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত। অনাকাঙ্ক্ষিত এরকম একটা ঘটনা ঘটে, সবাই আতঙ্কিত। হ্যাঁ, অবশ্যই আমরা এখানে পাঠাগারের নিরাপত্তা চাই। বই উদ্ধারের কথা জানিয়ে দুই পক্ষকে নিয়ে বসে সমাধানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। তো আজকে রবিবারে উভয় পক্ষের উপস্থিতিতে আমরা এটা নিয়ে বসবো এবং আশা করি খুব ভালো একটা সমাধান হবে। যে এই ইনসিডেন্টটার পরেও উভয় পক্ষকে বলার পরে কেউ খুব রাফলি কোনো কিছু করে না। পাঠাগারটি বন্ধ হয়ে গেলে স্থানীয় ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণ এবং প্রচার বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন স্থানীয়রা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস ছিল উত্তরের জনপদ নীলফামারীতে। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল নীলফামারী জেলায়। নীলফামারী জেলার যত সংকট, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ রয়েছে সেসব নিয়ে কথা বলেছে সাধারণ জনগণের সঙ্গে এবং প্রশাসনিক পর্যায়ে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে ডিবিসি এক্সপ্রেস। এই মুহূর্তে আমার সাথে নীলফামারী জেলার জেলা প্রশাসক রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলতে চাই। তার আগে বলতে চাই যে নীলফামারী জেলায় ডিবিসি এক্সপ্রেস আজ ঘুরে যে কটি সমস্যা পেয়েছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে উপজেলাগুলো থেকে জেলার যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না। আর এখানে একটা বিমানবন্দর রয়েছে, সৈয়দপুর বিমানবন্দর, সেটিকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য জনগণের পক্ষ থেকে দাবি রয়েছে। এই দুই বিষয়ে আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। শুরুতে একটু জানতে চাই যে এই যে উপজেলা থেকে জেলার যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি খুব একটা ভালো না, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয়। সেই বিষয়ে কি কোনো পদক্ষেপ আপনাদের রয়েছে কিনা, কাজ করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এখানে যোগদান করার পরে আমাদের এখানে এলিট সোসাইটি, তারপর মিডিয়া সহ সবার সাথে আমি একটি মত বিনিময় সভা করি। সেখানে এখানকার সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়। এই আপনি যে বিষয়টি নিয়ে এসছেন সেটি প্রথমেই আমাদের চোখে বলা হয়েছিল যে এরকম সমস্যাগুলো আছে। শহরের মধ্যে যে রাস্তাটির সমস্যা ছিল, অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা, সেটা আমরা নিরসন করেছি এবং এটা বাস্তবায়নের পর্যায়ে আছে।
পাশাপাশি আমরা একটা মাস্টার প্ল্যান করেছি যে কোন কোন কাজগুলো আগে করতে হবে, আন্তঃযোগাযোগ, আন্তঃজেলা এবং উপজেলার যে যোগাযোগ ব্যবস্থাটুকু সেটা উন্নয়ন করার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং সড়ক বিভাগ সেই লক্ষ্যে কাজ করছে। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু বিমানবন্দর প্রসঙ্গে আসতে চাই। সৈয়দপুরে যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের করার জন্য এলাকার লোকজনের দাবি রয়েছে। জমি নিয়ে কিছুটা সমস্যা থাকতে পারে, সেটা আপনার কাছে একটু জানতে চাই যে কোনো সমস্যা রয়েছে কিনা, কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা। জমি অধিগ্রহণ প্রক্রিয়া অনেকটুকু এগিয়ে গিয়েছে। এখন যে ক্ষতিপূরণের অর্থ যদি প্রত্যয়ী সংস্থা আমাদেরকে দেয় তাহলে আমরা জমি অধিগ্রহণ করে দিতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা জটিলতা নাই। এবং আমরা সেই বিষয়ে আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিকট কয়েকবার যোগাযোগ করেছি, লিখিতভাবে জানিয়েছি। ওনারা যদি টাকার সংস্থান করেন আমরা এই জমিটি খুব শীঘ্রই অধিগ্রহণ করে দিতে পারবো। আচ্ছা, এই বিমানবন্দরকে যদি আন্তর্জাতিক মানের করা হয় সেই ক্ষেত্রে আসলে এই এলাকার চিত্রটা কিভাবে পরিবর্তিত হতে পারে? আপনার কোনো মানে ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা এরকম কোনো ভাবনা থেকে কি বলতে পারেন? আপনারা জানেন যে একসময় সৈয়দপুরে 2টা অথবা 3টা ফ্লাইট চালু ছিল, এখন কোনো দিন 16টি ফ্লাইট ওঠানামা করছে। এখানে আমাদের একটি ইপিজেট রয়েছে, সেখানে প্রায় 3 থেকে 4 হাজার বিদেশি সবসময় কাজ করছে এবং ইপিজেটকে কেন্দ্র করে এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি হয়েছে, অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো এখানে মানুষ এখন ট্রেনের চলাচল আগে করতো, এখন বিমানে প্রচুর চাহিদা তৈরি হয়েছে এবং যদি এটা আন্তর্জাতিক মানের করা হয় তাহলে এখানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো নেপাল, ভুটান সহ অন্যান্য দেশের সাথে একটি যোগাযোগের হাব তৈরি হবে। এই এলাকার মানুষ উপকৃত হবে এবং রাষ্ট্র উপকৃত হবে। তাহলে কার্যক্রম নিশ্চয়ই এগোচ্ছেও সেদিকে। হ্যাঁ, আমরা কাজ সে লক্ষ্যে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা এখানে কৃষির পাশাপাশি যাতে শিল্প ক্ষেত্রে মানে আরও সমৃদ্ধি হয় সেজন্য সে লক্ষ্যে কাজ করছি। আমাদের এখানে একটি ইকোনমি জোন হওয়ার কথা। আমরা 107 একর জমি ইতিমধ্যে তাদেরকে বেজাকে দিয়েছি, ওরাও কিছু জায়গায় অ্যাকোয়ার করবে। ওইটা কাজ হলে আরও আমাদের এই সম্ভাবনাটুকু আরও একটু বাড়বে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ডিবিসি এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে আমরা সারাদিন নীলফামারী জেলায় ছিলাম এবং নীলফামারী জেলার সংকটের বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং যে সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এখানকার বিমানবন্দর রয়েছে, এটা যদি আন্তর্জাতিক মানের করা হয় সেই সম্ভাবনাও কিন্তু অনেক বড় এই অঞ্চলের মানুষের জন্য। তো তাদের সেই দাবিটিও রয়েছে। আমরা নীলফামারীতে ছিলাম, আগামীকাল যাব কুড়িগ্রামে। নিশ্চয়ই দেখা হবে। ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। গাইবান্ধায় সাংস্কৃতিক সংগঠন সারথী থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 3 দিন ব্যাপী মনু গিদাল পালানাট্য উৎসব হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর লুৎফর রহমান। রাজশাহী 5 বিবি ও গাইবান্ধার পালা শিল্পীরা পালানাট্য পরিবেশন করেন। এছাড়া দেশের স্বনামধন্য শিল্পীরাও সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। আরও আয়োজন ছিল লাঠি খেলা, লোকগান, নৃত্য, পালা নাটক, গান, গীতের। অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননাও দেওয়া হয়। নেত্রকোনায় 3 দিনের লোকনাট্য উৎসব শেষ হয়েছে ঝুমুর নাচের মাধ্যমে। শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনা ও জেলা প্রশাসনের সহায়তায় ছিল এই সাংস্কৃতিক আয়োজন। গাজীর গীত, কারবালা জারি, কিচ্ছাপালা, পালা গান, মালজোড়া গান, কমলা রানীর পালা ও ঝুমুর গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এ সময় শিল্পীরা অভিযোগ করেন, ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনে বিলুপ্তির পথে বাংলাদেশের সমৃদ্ধ লোকসংস্কৃতি। তৃণমূল পর্যায়ে লোকশিল্পীদের লোকনাট্যগুলো জাতীয় পর্যায়ে ও সমগ্র বাংলাদেশে পরিচিত করতে এই নাট্য উৎসব বলে জানান জেলা সাংস্কৃতিক কর্মকর্তা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।